হ্যালো ভিউয়ার্স, অযোধ্যার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট 12 নম্বরের কোশ্চেন, দেশীয় রাজ্যের ভারত ভুক্তিকরণে কি কি প্রধান সমস্যা দেখা দিয়েছিল এবং সেগুলো কিভাবে সমাধান করা হয়। এক কথায় দেশীয় রাজ্যের ভারত ভুক্তিকরণ, এই প্রশ্ন নিয়ে বিশদে আলোচনা করব। আলোচনা শেষের যে কোয়ালিটি অ্যান্সার সেটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স সিসি 13, এখানে প্রশ্ন হচ্ছে ভারত ইউনিয়নে দেশীয় রাজ্যের সংযুক্তিকরণ। তা দেশ যখন স্বাধীন হয় তখন দেশের মধ্যে অনেক দেশীয় স্বাধীন রাজ্য ছিল এবং এই সমস্ত দেশীয় রাজ্যগুলিতে একজন রাজা বা একজন প্রধান তিনি থাকতেন, তিনি এই রাজ্যটাকে স্বাধীনভাবে রাজত্ব করতেন। তা এইভাবে যখন দেশ স্বাধীন হয় তখন প্রায় 601 অর্থাৎ 601টি দেশীয় রাজ্য ছিল। যে দেশীয় রাজ্যের মোট আয়তন ছিল সমগ্র ভারতের প্রায় 48% এবং এই দেশীয় রাজ্যে প্রায় 9 কোটি মানুষ বাস করতেন। তাই এই দেশীয় রাজ্যগুলোকে ভারত ইউনিয়নে অন্তর্ভুক্তিকরণ বা দেশের মধ্যে তাদের সংযুক্তিকরণের একটা প্রক্রিয়া সামনে চলে আসে। দেশের যে স্বাধীনতা আইন, ভারতের স্বাধীনতা আইন, সে আইনে বলা হয়, বিশেষ করে মাউন্টব্যাটেন পরিকল্পনায় বলা হয়েছিল যে ভারত এবং পাকিস্তান দুটো ডোমিনিয়ন তৈরি হবে এবং দেশীয় রাজ্যগুলি যে কোনো একটা ডোমিনিয়নে সে অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে তার স্বাধীনতা রয়েছে, সে যে কোনো ডোমিনিয়নে হয় পাকিস্তানে যেতে পারে, নতুবা সে ভারত ইউনিয়নে যোগদান করতে পারে, আবার স্বাধীনও থাকতে পারে। তা এই স্বাধীন থাকতে পারে, পরে যদি কারেকশন করে দেওয়া হয় সে স্বাধীন থাকতে পারবে না, হয় তাকে ভারত ইউনিয়নে নতুবা পাকিস্তান ইউনিয়নে তাকে যোগদান করতে হবে। এর ফলে দেশের মধ্যে যে সমস্ত দেশীয় রাজ্যগুলির শাসক মুসলিম ছিলেন তারা পাকিস্তানে যেতে চাইছিল, বিশেষ করে হায়দ্রাবাদ, কাশ্মীর এবং জুনাগড়, এই 3টি রাজ্যের শাসকরা তারা চেয়েছিলেন পাকিস্তানে যোগদান করতে, যা নিয়ে সমস্যা তৈরি হয় এবং এই সমস্যার সমাধান করেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন সেই সময় স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুকে অর্থাৎ প্রধানমন্ত্রী নেহরুকে কনভিন্স করেছিলেন যে আমরা যদি শক্ত হাতে এই দেশীয় রাজ্যগুলিকে ভারতের ভিতরে না ঢোকাই বা ভারত ইউনিয়নে যোগদান না করাই, তাহলে এই ভারতের স্বাধীনতা জানালা দিয়ে পালিয়ে যাবে। তাই এই কারণে দেশের এই ঐক্য প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত 601টা দেশীয় রাজ্যকে ভারত ইউনিয়নে ঢোকানোর বা প্রবেশ করানোর খুবই প্রয়োজন হয়ে পড়ে এবং বল্লভভাই প্যাটেল শক্ত হাতে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দরুন তিনি প্রয়োজনে বল প্রয়োগ ঘটিয়ে, ভয় দেখিয়ে, কূট কৌশলের সাহায্যে এই সমস্ত রাজ্যগুলিকে ভারত ইউনিয়নে যোগদান করান। এই জন্য সর্দার বল্লভভাই প্যাটেলকে আমরা বলি লৌহ মানব, আয়রন ম্যান। তিনি শক্ত হাতে ভারতের এই যে ঐক্য, ভারতের যে ভৌগোলিক যে ঐক্য, অখণ্ডতা, সেটাকে কিন্তু তিনি রক্ষা করতে পেরেছিলেন। যদিও কাশ্মীর, হায়দ্রাবাদ এবং জুনাগড় এই 3টি রাজ্যকে নিয়ে খুব বড় ধরনের সমস্যা দেখা দেয় এবং সেগুলো তিনি শক্ত হাতেও কিন্তু শেষ পর্যন্ত দমন করে তাদেরকে ভারত ইউনিয়নে প্রবেশ করান। এখন আমাদের এই বিষয়ে যাওয়ার আগে আমাকে দেখতে হবে যে এই ভারত ইউনিয়নে অর্থাৎ ভারতবর্ষের এই সমস্ত দেশীয় রাজ্যগুলোকে কিভাবে ঢোকানো হয়েছিল তারও একটা নির্দিষ্ট কিন্তু প্রসেস রয়েছে। প্রসেস বলতে এই যে 601টা দেশীয় রাজ্যকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল। এই 4টি ভাগে ভাগ করে দেশীয় রাজ্যগুলিকে সেই এক একটা ভাগের ভিতরে তাদেরকে ঢোকানো হয়। যেমন এখানে আমরা প্রথমে দেখব ক শ্রেণী, ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী এবং ঘ শ্রেণী, 4টি ক্যাটাগরি করা হয় দেশীয় রাজ্যগুলিকে, 601টা রাজ্যগুলোকে। তা প্রথমে 216টা দেশীয় রাজ্যকে ভেঙে নতুন করে 9টি বড় বড় রাজ্য তৈরি করা হয়, যে রাজ্যগুলিতে একজন গভর্নর শাসন কর্তা হিসেবে নিয়োগ হয়েছিলেন। অর্থাৎ 9টি গভর্নর শাসিত রাজ্য তৈরি করা হয় 216টি রাজ্যকে ভেঙে। সেই 9টি রাজ্য কি ছিল? অসম, বিহার, বোম্বাই, মধ্যপ্রদেশ, মাদ্রাজ, উড়িষ্যা, পাঞ্জাব, যুক্তপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ। এগুলো ছিল বড় বড় রাজ্য। ক শ্রেণীর ভিতরে পড়ে 216টা রাজ্য ভেঙে এই 9টি রাজ্য তৈরি হয়। এরপরে রয়েছে দেখো খ শ্রেণী, 278টি রাজ্য ভেঙে মাত্র 8টি রাজ্য করা হয়। এই 8টি রাজ্যের মধ্যে আবার 3টি বড় রাজ্য ছিল। এক ছিল মহীশূর,
2 হায়দ্রাবাদ এবং 3 ছিল জম্মু কাশ্মীর। এই হায়দ্রাবাদ এবং জম্মু কাশ্মীরকে নিয়ে পরে সমস্যা দেখা দেয়। তবে এই 278-এর মধ্যে 3টি বড় রাজ্য থাকলে আর বাকি যে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ 275টি রাজ্য ভেঙে বাকি আর 5টি রাজ্য বানানো হয়। সেই 5টি রাজ্য কি? রাজস্থান, মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্র, ত্রিবাঙ্কুর, কোচিন এবং পেপসু। পেপসু হচ্ছে পাতিয়ালা, পাঞ্জাবের পাতিয়ালা এবং পূর্ব পাঞ্জাবের কিছু অংশ বা ছোট ছোট রাজ্যকে একসাথে সেই সময় বলা হতো পেপসু। এই পেপসু কিন্তু আলাদা একটি স্বতন্ত্র রাজ্য তৈরি হয়, খ বিভাগের অন্তর্ভুক্ত। গ শ্রেণী। গ শ্রেণী বলতে এখানে কিছু কেন্দ্র শাসিত অঞ্চল তৈরি করা হয় এবং একজন চিফ কমিশনারের দ্বারা এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে শাসন করা হয়। এইভাবে প্রায় 61টি দেশীয় রাজ্যকে ভেঙে 10টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়। এই 10টি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল আজমির, ভূপাল, বিলাসপুর, কচ্ছ, কুর্গ, দিল্লি, বিন্ধ্য প্রদেশ, ত্রিপুরা, হিমাচল প্রদেশ এবং মণিপুর। এছাড়া ছিল ঘ শ্রেণী। ঘ শ্রেণীতে ছিল শুধুমাত্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো এইভাবে 601টা দেশীয় রাজ্যকে 4টি ক্যাটাগরিতে ভাগ করে সেগুলোকে পুনর্গঠন করা হয়। যদিও পরবর্তীকালে ভাষার ভিত্তিতে আলাদা আলাদা করে আবার কিন্তু রাজ্য তৈরি হয়। এই যে বোম্বাই প্রদেশ তৈরি করা হয়েছিল ক শ্রেণীর ভিতরে, এই বোম্বাই প্রদেশকে পরবর্তীকালে ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠনের আন্দোলন শুরু হলে কমিশন তৈরি হয় হৃদয়নাথ কুঞ্জুরুর নেতৃত্বে বিচারপতি, এবং তার সুপারিশ ক্রমে বোম্বাই প্রদেশকে ভেঙে মহারাষ্ট্র এবং গুজরাট তৈরি করা হয়। পরবর্তীকালে পাঞ্জাবকে ভেঙে হরিয়ানা রাজ্য তৈরি করা হয়। তো এইভাবে অনেক রাজ্যের কিন্তু গড়া পেটা চলে পরবর্তীকালে ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে, সেটাও একটা বিষয় রয়েছে। তবে ভারত স্বাধীনতার সময়ে, ভারত স্বাধীনতা প্রাপ্তির সময়ে দেশীয় রাজ্যকে 4টি ক্যাটাগরিতে ভাগ করে তাদেরকে ভারতে অন্তর্ভুক্ত করা হয়। এবার আসছি হায়দ্রাবাদকে নিয়ে। হায়দ্রাবাদের যে নিজাম, তিনি স্বাধীন থাকতে চেয়েছিলেন এবং তিনি তার প্রজাদের উপরে তার রাজাকার বাহিনীর সাহায্যে অত্যাচার করছিলেন। শেষ পর্যন্ত ভারতের যে সেনাপতি ছিলেন, বাঙালি সেনাপতি জেনারেল জয়ন্ত চৌধুরী, তিনি সেনাবাহিনী নিয়ে এই হায়দ্রাবাদে আসেন এবং হায়দ্রাবাদকে দখল করে ভারত অন্তর্ভুক্ত করেন। কাশ্মীরের ক্ষেত্রে কাশ্মীরের রাজা হরি সিং পাকিস্তানি আক্রমণের পর কাশ্মীরের ভারতের অন্তর্ভুক্ত করার যে দলিল, সেই দলিলে তিনি স্বাক্ষর করেন এবং কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয় এবং ভারতীয় সেনাবাহিনী কাশ্মীর থেকে পাকিস্তানি হানাদার বাহিনীকে পিছু হটিয়ে দেয়। তো এইভাবে কাশ্মীর সমস্যার সমাধান করা হয়। আর জুনাগড় ছিল পাকিস্তান এবং ভারতের বর্ডারে, পশ্চিম ভারতে রাজস্থানের মধ্যে একটি ছোট্ট রাজ্য জুনাগড়। এই জুনাগড়ের শাসক তিনি চাইছিলেন পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে। তো শেষ পর্যন্ত তিনি সামরিক ভয় দেখানো হয় তাকে এবং সেই ভয়ে ভীত হয়ে তিনি দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি হন বা দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তির যে দলিল সেই দলিলে স্বাক্ষর করেন। তো এই 3টি গুরুত্বপূর্ণ সমস্যা দেখা দিয়েছিল, যেগুলো পণ্ডিত জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল এনাদের তৎপরতায় ভারতকে ঐক্যবদ্ধ করে রাখা সম্ভব হয়েছিল। 601টি দেশীয় রাজ্য একটিও ভারতের বাইরে যেতে পারেনি, প্রতিটা রাজ্যকে দেশের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই প্রসেসটা দেখাতে হবে এবং পাশাপাশি এই দেশীয় রাজ্যের ভারতভুক্তিকরণে কি বাধা, অর্থাৎ জম্মু কাশ্মীর এবং হায়দ্রাবাদ জুনাগড়ের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিয়েছিল সেগুলো কিভাবে সমাধান হয় সেগুলো কিন্তু পরে মেনশন করতে হবে। তো এর যে অ্যান্সার আছে 10 বা 12 নম্বর, সেই অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। স্বাধীন ভারতে দেশীয় রাজ্যগুলির রাজনৈতিক অবস্থানের বিষয়টি ভারতীয় রাজন্যবর্গ এবং জাতীয় কংগ্রেসের কাছ থেকে বিশেষ চিন্তার বিষয় ছিল, কেননা স্বতন্ত্র পরায়ণ দেশীয় রাজ্যগুলির আশঙ্কা হয়েছিল যে স্বাধীন ভারতে তাদের স্বতন্ত্র সম্পূর্ণ বিনষ্ট হবে। এহেতু দেশীয় রাজন্যবর্গ একটি সংস্থা গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয় এবং ব্রিটিশ রাজকে এই মর্মে তারা অবহিত করে যে ক্ষমতা হস্তান্তরকালে তাদের স্বতন্ত্রতা কোনো মতে বিনষ্ট করা যাবে না। অপরপক্ষে তাদের প্রাক ব্রিটিশ শাসন পর্বের মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে। আর জাতীয় কংগ্রেসের এই ধারণা হয়েছিল যে দেশীয় রাজন্যবর্গ তাদের রাজ্যগুলোকে স্বেচ্ছায় স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত করবেন না। ক্ষমতা হস্তান্তরের অব্যবহিত পূর্বকালে ক্যাবিনেট মিশন স্বাধীন ভারতের দেশীয় রাজ্যগুলির ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে। এই মর্মে ক্যাবিনেট মিশনের 2 বিশিষ্ট সুপারিশ হলো: ক, ব্রিটিশ শাসিত ভারত ও দেশীয় রাজ্যগুলিকে নিয়ে একটি ইউনিয়ন গঠন করা হবে।
খ দেশীয় রাজ্যগুলির পররাষ্ট্র, দেশ রক্ষা ও যোগাযোগ এই তিনটি বিষয়ের উপর ইউনিয়ন সরকারের কর্তৃত্ব প্রযুক্ত হবে, তবে অন্যান্য বিষয়গুলি দেশীয় রাজন্যবর্গের অধিকারে থাকবে। দেশীয় রাজন্যবর্গ ক্যাবিনেট মিশনের সুপারিশগুলি প্রত্যুত্তরে ব্রিটিশ রাজকে প্রস্তাব দেয় যে খ করে দেখো প্রস্তাবগুলো দেওয়া হয়েছে। ক প্রস্তাবিত ভারত ইউনিয়নে দেশীয় রাজ্যের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংশ্লিষ্ট রাজ্যেরই থাকবে। খ ব্রিটিশ সরকারের কাছে এ যাবৎ সমর্পিত হয়ে থাকা ক্ষমতাগুলি প্রতিটি দেশীয় রাজ্য ফিরে পাবে। গ প্রতিটি দেশীয় রাজ্যের শাসনতন্ত্র, ভৌমিক অখণ্ডতা এবং রাজবংশের উত্তরাধিকার সংক্রান্ত আইন কানুন অব্যাহত থাকবে। প্যারা করে দেখো ভারতের স্বাধীনতা আইনের দ্বারা দেশীয় রাজ্যগুলির উপর হতে ব্রিটিশ সার্বভৌমত্বের অবসান ঘোষিত হয় এবং দেশীয় রাজ্যগুলোকে ভারত ইউনিয়নে অথবা পাকিস্তানে যোগদান করার অথবা ভারত ইউনিয়নে ও পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক স্থাপনের অধিকার দেওয়া হয়। দেশীয় রাজ্যগুলি সংক্রান্ত স্বাধীনতা আইনের শর্তগুলি রাজনৈতিক দিক থেকে একান্তই জটিল ও বিস্ময়বহ ছিল। সম্ভবত স্বাধীন ভারতকে বিপন্ন করার জন্যই ব্রিটিশ সাম্রাজ্যবাদ স্বাধীনতা আইনে এই শর্তের সন্নিবেশ ঘটিয়েছিলেন যে স্বাধীন ভারতে অবস্থান হলেও যে কোনো দেশীয় রাজ্য পাকিস্তানের অঙ্গরাজ্য হতে পারবে এবং পাকিস্তানে অবস্থান হলেও কোনো দেশীয় রাজ্য ভারতের অঙ্গরাজ্য হতে পারবে। এই শর্তটি অনুসঙ্গে একথাও বলা হয়েছিল যে কোনো দেশীয় রাজ্য নিজ ইচ্ছানুসারে স্বতন্ত্র রাজ্য বা রাষ্ট্র হয়ে থাকতে পারবে। এই অনুষঙ্গ শর্তটির প্রয়োগ সম্ভব হলে স্বাধীন ভারত অভাবনীয় জটিলতার সম্মুখীন হতো, কেননা সেরূপ হলে স্বাধীন ও সার্বভৌম ভারত রাষ্ট্রের অভ্যন্তরে বহু সংখ্যক স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্রের অবস্থান সম্ভব হতো। উল্লেখ্য 15ই আগস্ট স্বাধীন ভারতে 542টি দেশীয় রাজ্য ছিল। ভারতের স্বাধীনতা আইন অনুসারে ওই সব রাষ্ট্র স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসাবে থাকার অধিকার পেয়েছিল। দেশ বিভাগের পর ভারতের মোট জনসংখ্যা ছিল 39 কোটি। এর মধ্যে দেশীয় রাজ্যগুলির জনসংখ্যা ছিল প্রায় 9 কোটি, অথচ দেশীয় রাজ্যগুলির আয়তন ভারতের প্রায় অর্ধেক 48% ছিল। এই রাজ্যগুলি এ যাবৎ সাম্রাজ্যবাদী স্বার্থের ক্রীড়ানক হয়ে কাজ করত। এমতাবস্থায় তাদের স্বাতন্ত্র ও স্বাধীন অস্তিত্ব ভারতের রাজনীতির পক্ষে বিশেষ বিঘ্নকর হতো। প্যারা করে দেখো ভারত বিভাজনের সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর বেশিরভাগ দেশীয় রাজ্য ভারত বা পাকিস্তানের সাথে যোগ দেয়। 1948 খ্রিস্টাব্দের মাঝামাঝি পর্যন্ত 26টি রাজ্য নিজেদের স্বাধীন স্বাতন্ত্র বজায় রাখার চেষ্টা করে। ওই রাজ্যগুলির কয়েকটি বিশিষ্ট রাজ্য হল কুচবিহার, ত্রিপুরা, ময়ূরভঞ্জ, মণিপুর, ভূপাল, ত্রিবাঙ্কুর, জুনাগড়, হায়দ্রাবাদ ও কাশ্মীর। এমতাবস্থায় জাতীয় কংগ্রেস স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় ভারতের অন্তর্ভুক্ত কোনো রাজ্য স্বাধীনতা ঘোষণা করে বিচ্ছিন্ন অবস্থায় থাকতে পারে না অথবা পাকিস্তানে যোগ দিতে পারবে না। এ সময় গান্ধী বলেন, কোনো দেশীয় রাজ্য স্বাধীনতা ঘোষণা করলে তা স্বাধীন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে গণ্য হবে। 1947 সালের 5ই জুলাই সর্দার বল্লভভাই প্যাটেল দেশীয় রাজ্য দপ্তরের ভার গ্রহণ করেন এবং ভারত ইউনিয়ন ও দেশীয় রাজ্যগুলির সম্পর্ক নির্ধারণের বিষয়ে তৎপর হন। প্যাটেলের তৎপরতাক্রমে জুনাগড়, হায়দ্রাবাদ, কাশ্মীর ছাড়া সব কয়টি দেশীয় রাজ্য কতগুলি শর্ত সম্বলিত ইনস্ট্রুমেন্ট অব অ্যাসেশন স্বাক্ষর করে ভারত ইউনিয়নে যোগ দেয়। উল্লেখ্য, ভারতের সাথে দেশীয় রাজ্যগুলির যোগদান সম্পর্কে দুটি ব্যবস্থা অবলম্বিত হয়। ক প্রথম ব্যবস্থা অনুসারে কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলগুলির সাথে দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ অথবা সন্নিকটস্থ প্রদেশগুলির সাথে তাদের সংযুক্তিকরণ ঘটে। এক্ষেত্রে দৃষ্টান্ত হিসেবে উড়িষ্যা, মধ্যপ্রদেশের সঙ্গে পূর্বাঞ্চলের দেশীয় রাজ্যগুলির এবং বোম্বাইয়ের সাথে দাক্ষিণাত্য ও গুজরাটের রাজ্যগুলির সংযুক্তিকরণ ঘটে। খ দ্বিতীয় ব্যবস্থা অনুসারে কয়েকটি রাজ্যকে সংযুক্ত করে একটি বৃহৎ যুক্তরাষ্ট্র গঠন করা হয়। দৃষ্টান্ত হিসেবে রাজস্থানের যুক্তরাষ্ট্র এবং বিন্ধ্য প্রদেশের যুক্তরাষ্ট্রের কথা বলা যায়। প্যারা করে দেখো দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির ক্ষেত্রে প্রলোভন ও গণচাপের হুমকি বিশেষ ক্রিয়াশীল ছিল। ঐতিহাসিক সুমিত সরকার লিখেছেন, রাজন্য ভাতার টোপি এক্ষেত্রে প্রধান ছিল। এছাড়া কোনো কোনো রাজাকে রাজ্যপাল বা হাই কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়। তবে এক্ষেত্রে স্মরণীয় যে গণচাপের অস্তিত্ব এবং কোনো কোনো ক্ষেত্রে তার প্রচ্ছন্ন উপস্থিতির কারণে দেশীয় রাজারা তাদের রাজ্যগুলি ভারতভুক্ত করে ফেলেন। উল্লেখ্য, নীলগিরি, তালচেরের মতো উড়িষ্যার রাজ্যগুলি প্রজাবিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন। ফলে 1947 শেষ হওয়ার আগেই অনিচ্ছুক রাজন্যবর্গের তৈরি পূর্বাঞ্চলীয় রাষ্ট্রসংঘ ধূলিসাৎ হয়ে যায়।
কাথিয়াওয়াড়ের অন্তর্ভুক্ত জুনাগড়ের মুসলমান নবাব তার রাজ্যটিকে পাকিস্তানে অন্তর্ভুক্ত হওয়ার কথা ঘোষণা করেছিলেন, কিন্তু প্রজা বিক্ষোভ ও ভারতীয় পুলিশি হানার কারণে তিনি তার পূর্ব সিদ্ধান্ত হতে সরে আসেন এবং জুনাগড় ভারত ইউনিয়নে অন্তর্ভুক্ত হয়। 1947 সেপ্টেম্বরে কংগ্রেস মহীশূর চলো বিক্ষোভ সূচনা করে। 12 অক্টোবরের মধ্যে আন্দোলন প্রবল হয়ে ওঠে এবং মহীশূর ভারতভুক্ত হয়ে যায়। ত্রিবাঙ্কুরের দেওয়ান রামস্বামী আয়ার মার্কিন ধাঁচে ব্যক্তিগত ক্ষমতা ধরে রাখার স্বপ্ন দেখতেন। ভিপি মেনন কমিউনিস্ট জুজুর ভয় দেখিয়ে তাকে তার স্বপ্ন থেকে মুক্ত করেন এবং এভাবে ত্রিবাঙ্কুর ভারতভুক্ত হয়। হায়দ্রাবাদ পূর্ব স্বতন্ত্র বজায় রাখার বিষয়ে অনড় থাকে। নিজাম পর্তুগালের মতো বিদেশি রাষ্ট্রের সঙ্গে সমতার ভিত্তিতে পর্তুগালের সাথে চুক্তি সম্পাদনের বিষয়ে তৎপর হয়। এছাড়া তিনি ব্রিটেনের সাথে সার্বভৌমিকতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে উদ্যোগী হন। শেষ পর্যন্ত ভারত সরকার ফৌজ পাঠিয়ে অবশ্যই একরকম বিনা যুদ্ধে হায়দ্রাবাদকে ভারতভুক্ত করে ফেলে। ইতিপূর্বে পূর্ব পাঞ্জাব ও পাতিয়ালার 8টি রাজ্য, কোচিন রাজস্থানের 14টি রাজ্য, মৎস্য দেশের 4টি রাজ্য, মধ্য ভারতের 22টি রাজ্য, বিন্ধ্য পর্বতের 33টি রাজ্য এবং হিমাচল প্রদেশের 24টি রাজ্য নিয়ে ভারত ইউনিয়নের অঙ্গীভূত কয়েকটি স্বতন্ত্র সংস্থা গঠিত হয়। উল্লেখ্য, সৌরাষ্ট্র সংঘের মধ্যে 449টি ক্ষুদ্র রাজ্য অন্তর্ভুক্ত ছিল। ইতিমধ্যে জম্মু কাশ্মীর রাজ্য পাকিস্তানের চাপ ও চক্রান্তের শিকার হয়ে পড়ে। সে কারণে মহারাজা হরি সিং তার রাজ্যটিকে ভারতভুক্তি করান 26 অক্টোবর 1947। উল্লেখ্য, এভাবে দেশীয় রাজ্যগুলির একে একে ভারতভুক্তি ঘটে। শেষ প্যারা দেখো কি বলা হচ্ছে। ইংরেজ শাসন পর্বের ভারতে 542টি দেশীয় রাজ্যের সুদীর্ঘ স্বাতন্ত্র্যপূর্ণ অবস্থান তাদের অন্তঃশক্তির দিকটি নির্দেশ করে, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের স্বাতন্ত্র ও স্বাধীনতা বজায় রাখতে পারেনি। বস্তুত দেশীয় রাজন্যবর্গের মধ্যে মতাদর্শগত ভিন্নতা, স্বার্থ সন্ধানী নীতি এবং ধর্ম ও সম্প্রদায়গত ভিন্নতার কারণে কখনোই তারা কোনো একটি বিশেষ নীতির ভিত্তিতে জোটবদ্ধ হতে পারেনি। এছাড়া আয়তন, জনবল ও মর্যাদার দিক থেকেও দেশীয় রাজ্যগুলো অসম ছিল। প্রকৃতপক্ষে কিছু সংখ্যক দেশীয় রাজা জাতীয়তাবাদী ছিলেন, তাই তারা স্বতঃস্ফূর্তভাবে ভারত ইউনিয়নে যোগ দিয়েছিলেন। তবে দেশীয় রাজন্যবর্গের ভারতভুক্তি সংক্রান্ত নাটকের শেষ অঙ্কটি নিতান্তই এ স্যাড টেল। এইসব রাজন্যবর্গ একান্ত আত্মপ্রণোদিত হয়ে তাদের রাজ্যগুলির ভারতভুক্তি ঘটাননি। বিবিধ চাপ ও বাধ্যবাধকতা এবং স্বার্থসিদ্ধির কারণে তাদের রাজ্যগুলির ভারতভুক্তি ঘটেছিল। তো এই ছিল দেশীয় রাজ্যের ভারতভুক্তিকরণ প্রক্রিয়া বা দেশীয় রাজ্যের ভারতভুক্তিকরণের প্রধান সমস্যাগুলো কী ছিল, তার উপরে কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেকগুলি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে তার লিঙ্ক পেয়ে যাবে, তোমরা অ্যান্সারগুলো দেখে নেবে। এই পেপারের একটি বড় প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন এর মূল উদ্দেশ্য কী, বা এই আন্দোলনে জওহরলাল নেহরুর কী ভূমিকা বা ভারতের কী ভূমিকা, সে প্রশ্নের উত্তর আমি কিন্তু এর আগে দিয়ে দিয়েছি। স্বাধীন ভারতের উপর দেশভাগের কী প্রভাব পড়েছিল, সেই প্রশ্নের উত্তরও কিন্তু আমি দিয়ে দিয়েছি। সাজেশনে এই দুটি প্রশ্ন দিয়েছি এবং আজ এই ভারতভুক্তিকরণের প্রশ্নটি দেওয়া হলো। মোট 3টি প্রশ্নের অ্যান্সার তোমাদের সামনে আমি এনেছি, বাকি আর 4টি প্রশ্নের উত্তর খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এছাড়া যে টিকা প্রশ্ন রয়েছে সেখানে নেহরু লিয়াকাত চুক্তি, পঞ্চশীল চুক্তি, রাজ্য পুনর্গঠন আইন, ভারতের সংবিধানের প্রস্তাবনা, এরকম একাধিক প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। বাকি অন্যান্য প্রশ্নের উত্তর অর্থাৎ তোমাদের এই পেপারের সাজেশনের সব প্রশ্নের উত্তর আমি আগামীতে তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।